সরকার পতনের 6 মাসেও নিয়ন্ত্রণ আসেনি দেশের ইন্টারনেট ব্যবস্থাপনার ওপর। ইন্টারনেটের এখনও নিয়ন্ত্রক হাসিনা গং ও তার ঘনিষ্ঠরাই। সমুদ্র দখল করেও চলছে রমরমা ব্যবসা, হাতিয়ায় এবার ভাড়া মিলছে সাগরও। সারের জন্য হাহাকার ঠাকুরগাঁয়ের কৃষকদের, অনুমোদিত ডিলারের বাইরে গিয়ে বেশি দামেই কিনতে হচ্ছে সরকারি সার। বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম অ্যান্ড করাপশনের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুজন মাহমুদ। দর্শক, ক্রাইম অ্যান্ড করাপশনের আজকের এই পর্বটি শুরু করছি ভয়াবহ এক খবর দিয়ে। ছাত্র জনতার আন্দোলনে ইন্টারনেট শাটডাউনকারী প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণেই এখনও পুরো ইন্টারনেট ব্যবস্থাপনা। দেশের ব্যান্ডউইথ প্রবেশ থেকে শুরু করে প্রান্তিক গ্রাহক পর্যন্ত প্রতিটি লেয়ারেই রয়েছে ফ্যাসিস্ট সরকারের দোসরদেরই আধিপত্য। প্রশ্ন হলো, হাসিনা পরিবারের ঘনিষ্ঠ সামিত বেক্সিমকো এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোর কাছে ইন্টারনেট কতটা নিরাপদ? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট শাটডাউনের ঘটনা দেখেছে বাংলাদেশ। ইন্টারনেটবিহীন সপ্তাহ কেটেছে, ক্ষতির সম্মুখীন হয়েছে দেশের অর্থনীতি সহ সমগ্র খাত। প্রতিবেদন বলছে, ছাত্র জনতার আন্দোলন দমাতে ফ্যাসিস্ট আওয়ামী সরকার তার দোসরদের মাধ্যমে ইন্টারনেট বন্ধ করে দেয়। ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এখনো আওয়ামী সেই দোসরদের কবজায় দেশের ইন্টারনেটের নিয়ন্ত্রণ বলে মনে করছেন অনেকেই। কারণ দেশে ব্যান্ডউইথ প্রবেশ থেকে শুরু করে প্রান্তিক গ্রাহক পর্যন্ত প্রতিটি লেয়ারেই এখনো রয়েছে ফ্যাসিস্ট সরকারের দোসরদের লাইসেন্স। এবার দেখে নিতে চাই দেশে কিভাবে ব্যান্ডউইথ আসে। ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল এবং সাবরিন ক্যাবলের মাধ্যমে এনটিটিএন হয়ে চলে আসে আইআইজি এবং আইজিডব্লিউতে, এরপর আইএসপি এমএনও কিংবা আইসিএক্স, তারপর ইন্ডিউজার। মোটামুটিভাবে এভাবেই আইটিসি এবং সাবমেরিন ক্যাবল থেকে ইন্ডিউজার পর্যন্ত ইন্টারনেট সরবরাহ হয়। 2009 সাল থেকে বিভিন্ন ধাপের লাইসেন্স দেওয়া হয় রাজনৈতিক বিবেচনায়। এর বদৌলতে বর্তমানে দেশের ইন্টারনেট বাজারের সিংহভাগ নিয়ন্ত্রণই আওয়ামীপন্থী সিন্ডিকেট সামিট কমিউনিকেশনস এবং বেক্সিমকো গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের হাতে। ব্যান্ডউইথ সঞ্চালনে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সব পর্যায়ে লাইসেন্স রয়েছে সামিটের। শেখ পরিবারের ঘনিষ্ঠ সামিট গ্রুপের কর্ণধার মোহাম্মদ আজিজ খান হাজার হাজার কোটি টাকা পাচার করে সিঙ্গাপুরে গড়ে তুলেছেন সাম্রাজ্য, নিয়েছেন নাগরিকত্বও। পাশাপাশি সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকাও উঠে এসেছে আজিজ খানের নাম। গত 15 বছরে সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে বিদ্যুৎ, জ্বালানি ও টেলিকম ব্যবসায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে গ্রুপটি। ম্যাঙ্গো টেলি সার্ভিসেস পরিবারের উদ্যোক্তাদের শেয়ার রয়েছে শেখ ফজলিন ও তাপসের মধুমতি ব্যাংকে। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, আওয়ামী লীগ সরকারের প্রথম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাইজুদ্দিন আহমেদ রাজুর হাত ধরে আইটিসি নবায়ন এবং আইআইজি লাইসেন্স পায় ম্যাঙ্গো। দেশে প্রায় 3 টেরাবাইট ব্যান্ডউইথ আমদানি করে ম্যাঙ্গো। এনটিটিএন অপারেটর বাহন লিমিটেডে রয়েছে সালমান এফ রহমানের শেয়ার। ফাইবার অ্যাট হোমে রয়েছে আইটিসি, আইআইজি এবং এনটিটিএল লাইসেন্স। প্রায় 12.5% ব্যান্ডউইথ সরবরাহ করে ফাইবার অ্যাট হোম। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সাথে মিলে কাজ করেছে ফাইবার অ্যাট হোম। 2008 সালের পর থেকে এখন পর্যন্ত 29টি প্রতিষ্ঠানকে আইজিডব্লিউ লাইসেন্স দেওয়া হয়েছে। বর্তমানে 24টি অপারেটর সক্রিয় রয়েছে। তার মধ্যে 20টি আইজিডব্লিউকে নিয়ন্ত্রণের মাধ্যমে ভয়েস ইন্টারনেট এককভাবে সালমান এফ রহমানের দখলে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। শুধু প্রথম লেয়ারেই নয়, দ্বিতীয় এবং তৃতীয় লেয়ারেও রয়েছে আওয়ামী আধিপত্য। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে রেজওয়ান আহমেদ তৌফিকের হাত ধরে লাইসেন্স পেয়েছে আইআইজি অপারেটর রেবেল 3 ক্যারিয়ার লিমিটেড। ইন্টারনেট সরবরাহকারী ইউনিফাইড কোর লিমিটেডের চেয়ারম্যান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। রাজনৈতিক প্রভাবের সঞ্চালন ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যেন ইন্টারনেট সহ টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রণ আওয়ামী লীগের হাতেই থাকে। এমনকি এই মাফিয়া সিন্ডিকেট চাইলে যে কোনো সময় দেশের ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটাতে সক্ষম বলে মনে করেন অনেকেই। আওয়ামী সরকার পতনের পর এখনও ইন্টারনেটের বৃহদাংশের নিয়ন্ত্রণ এসব প্রতিষ্ঠানের হাতে, ফলে ইন্টারনেটকে জিম্মি করার এক প্রকার সক্ষমতা রয়েছে তাদের। খাত সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক বিবেচনায় দেওয়া এসব লাইসেন্সকে তারা পুরস্কার হিসেবে নিয়েছিল। এসব লেয়ার থেকে কোটি কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার। সামগ্রিক নিয়ন্ত্রণ এবং সংস্কারের কিছু পরামর্শ খাত বিশেষজ্ঞদের। কিন্তু আমরা ধরেন 9, 10, 11-তে আমরা যদি তাকিয়ে দেখি, বেশিরভাগ লাইসেন্স কিন্তু আমাদের মতো দেশে ধরেন একটা আইজিডব্লিউর লাইসেন্স কয়টা দরকার? 39টা লাইসেন্স যখন দেওয়া হলো,
বা 40টার মতো লাইসেন্স দেওয়া হলো, বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় দেওয়া হলো। এবং এই রাজনৈতিক বিবেচনায় দেওয়ার যে ফলাফল, সে ফলাফল ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেখানে আপনার যারা এই লাইসেন্সগুলো পেয়েছেন তারা এটা রাজনৈতিক পুরস্কার হিসেবে দেখেছেন। ওনারা এটা থেকে যেটা আয় হয়েছে সেখানে আইন অনুযায়ী বিটিআরসিকে যে রেভিনিউ শেয়ার করার কথা, এমএনওদেরকে যেই পার্টটা তাদের দেওয়ার কথা, তারা অনেক কিছু না দিয়ে তাদের কোম্পানি বন্ধ করে ফেলে। তো এর উপরে একটা আইনগত ব্যবস্থাও নেওয়ার উচিত ছিল, সঠিকভাবে সেটা নেওয়া হয়েছে কিনা আমার জানা নেই। এইভাবে তো এই বিজনেসে লাইসেন্স নিয়ে, সরকারের লাইসেন্স নিয়ে সরকারের অর্থ তছরূপ করা অথবা এমনদের পাওনা টাকা না দেওয়া, এটা একটা ব্যাড প্র্যাকটিস বাংলাদেশে তৈরি হয়েছিল। টেলিকম মন্ত্রণালয় এবং বিটিআরসি সহ সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে এটাকে কমপ্লিট রিভিজিট করা উচিত, যেটা বিটিআরসি উদ্যোগ নিয়েছে আমি জানি। কোনো কোনো ক্ষেত্রে যেরকম আইজিডাব্লিউর ক্ষেত্রে বা যদি ভয়েসের ক্ষেত্রে আমরা আসি, আই6 বা ওই ক্ষেত্রটাতে দেখতে হবে যে আমাদের আসলে কতগুলো এখানে অপটিমাল নাম্বারের অপারেটর থাকতে পারত। সেখানে যেটাকে আমরা বলতে পারি যে আমার আসলে ঘর 5টা, যদি আমরা আই6 নিয়ে চিন্তা করি, আমার এখানে রাস্তা 20টা, তার বদলে হয়তো রাস্তাটাকে অপটিমাইজ করা যেত এবং এই জায়গাটাতে হয়তো আমাদের গভর্নমেন্ট ওন কোম্পানিরা আরও বড় স্টেক রাখতে পারতো, তাহলে হয়তো রেভিনিউটার একটা বড় অংশ আপনার গভর্নমেন্ট এক্সচেকারে চলে যেতে পারতো, যেটা এখন আমরা অন্য অপারেটরদের থেকে দেওয়া হচ্ছে এবং গভর্নমেন্ট এই কারণে ট্যাক্সেশনটা অনেক বেড়ে যাচ্ছে। ফলে যেটা হচ্ছে গ্রাহকের জন্য খরচটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো এইভাবে জিনিসটা করা গেলে হয়তো বা এখানে অপটিমাইজ করা সম্ভব হতো। বিটিআরসি বলছে সমস্যা সমাধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। আগামী মার্চের মধ্যে নতুন রোড ম্যাপে সমস্যার সমাধান দেখছেন এই কর্মকর্তা। এই লেয়ারগুলো রিভিউ করা হচ্ছে। আমরা জটিল যে লেয়ারগুলো হয়ে আছে নেটওয়ার্ক টপোলজি, আমরা এই জটিল নেটওয়ার্ক টপোলজি চাই না। এখন সময় আসছে এটাকে সিম্পলিফাই করার। এটা আমার একটা হাই লেভেল কমিটি কাজ করছে, পুনর্বিন্যাস কমিটি। আই থিঙ্ক বাই এন্ড অফ মার্চ আমরা একটা রোড ম্যাপ তৈরি করতে পারবো যে কেমন করে আমরা এক্সিস্টিং টপোলজিটাকে নতুন টপোলজিতে নিয়ে যাব। আর লাইসেন্সিং রেজিমও তো চেঞ্জ করতে হবে এর মধ্যে। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা। এবার আসি ভিন্ন এক ধরনের দখলবাজির খবর নিয়ে। বন, খাল, নদী দখলের পর এবার পাওয়া গেল অভিনব কায়দায় সমুদ্র দখলের খবরও। নোয়াখালীর নিঝুম দ্বীপের চারপাশের সমুদ্রে এই দখলদারিত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ। সেখানে মাছ ধরতে হলেও দিতে হতো মোটা অঙ্কের ভাড়া। তবে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ নেতারা পালালেও এই দখলদারিত্ব হস্তান্তর করে গেছেন অন্যদের হাতে। নিঝুম দ্বীপের 3 পাশে বঙ্গোপসাগর আর এক পাশে মেঘনা নদী। দ্বীপটিকে ঘিরে এত বিশাল জলাভূমি থাকার পরও মাছ ধরার জায়গা না পেয়ে বেকার সময় কাটাচ্ছেন জেলে আব্দুল মান্নান। কিন্তু কেন? নদীতে হার দিতেছে না, মানে যেখানে জাল বসায় ওইখানে খুঁটি মারার জন্য জায়গা পাইতেছি না। এর জন্য মনে হয় এই পর্যন্ত 1030 টাকা শুধু তেল জ্বালাইছি, নদীতে যাই আর আজ কিন্তু জায়গা পাইতেছি না, জায়গা দিতেছে না। যারা মাঝি হেরো হার পাইছে, যারা রাস্তাত হুন্দা চালা হেরো হারের মালিক, যারা মুদি দোকান করে হেরো হারের মালিক, অরিজিনাল জালিয়ার কাছে কিন্তু হার পাইতেছি না। শুধু আব্দুল মান্নান নয়, একই অবস্থা আরও অনেক জেলের। তবে ক্যামেরার সামনে কথা বলার সাহস নেই কারোই, কারণ বললেই রয়েছে জীবনের ঝুঁকি। আমি যদি একটা হার কিনে নিত বর্তমানে এখন 5 লাখ টাকা দিতে, যদি নিজের মতো করতো, মানে আমার মানে করলাম আমি আমার টাকা দিচ্ছি নর্মাল 5 লাখ টাকা দিই, 5 লাখ টাকা 5 লাখ কিনতে দেন, আবার গ্যারান্টিও নাই। আবার এই 5 লাখ টাকা কিনে নিয়েছি বা আমি আপনার থেকে কি 5 লাখ টাকা দিয়ে মনে করেন আমি লিগে আমলে কিনে নিয়েছি না, বিএনপির আমলে আমি ওই জায়গাতে আমি যেতে পারি। বঙ্গোপসাগরে গজিয়ে ওঠা নিঝুম দ্বীপের মোট জনগোষ্ঠীর 70%-এরও বেশি মানুষ মৎস্যজীবী। এই দ্বীপের গোড়াপত্তনের সঙ্গেই রয়েছে মৎস্যজীবীদের সম্পৃক্ততা। অথচ চারপাশে জলাভূমি থাকার পরও এখানে বেকার জীবন কাটছে জেলেদের। কারণ এখানকার সমুদ্রও দখল করেছেন স্থানীয় কতিপয় রাজনৈতিক প্রভাবশালী। সমুদ্রে মাছ ধরতে হলে ওইসব প্রভাবশালীদের কাছ থেকে জায়গা ভাড়া নিতে হয় জেলেদের। মোটা অঙ্কের ওই ভাড়া দিতে না পারলে সমুদ্রে নামা বারণ। তাই টাকা না দিতে পেরে বেকার সময় কাটছে অনেক জেলের। প্রভাবশালী লোক যারা, এরা ভাগ বন্টন করে দিতেছে, এদের আত্মীয় স্বজনরা দিতেছে, এরা একটা জায়গা 3টা দখল করি আপনার ভাগার ওষে দিতেছে, কিছু লাগাইতেছে, আর আমরা 10-20 কেনা বসার মতো জায়গা পাইতেছি না।
হার দিতে হলে কি লাগে এটা আর কি বুঝুম, বাংলাদেশটা এখন যে হালাতে চলে এই হালাতে লাগে। কত টাকা লাগে আসলে? টাকা লাগে 10 লাগে, 20 লাগে, 30 লাগে, যার যতটুকু। মানে একটা হার আপনি যদি 20,000 টাকা দিয়ে নেন, এটা কতদিন ব্যবহার করতে পারবেন? কতদিন অত ভূত যদি সরকার যতদিন আছে ততদিন ইয়ার আবার হোল্ডি আকমি দেয়ছে। যেমন আমি একটা হার আজ 5 বছর যে হারে বসবাস করতেছি সেই হারে বের আমার কাছে নাই, আর আরেকজন দিয়ে ফেলাইছে। আছে কিছু জেলের কাছেও আছে, আর কিছু ধরেন না মনে করেন আমাদের নেতারা ধরেন না একটা কথা ইংরেজি দখল করে লইছি, মনে হয় এটা এড়ে দিয়ে লাইছি। যারা বিএমপি করে কে আওয়ামী লীগ করে হিয়াগো জায়গা আরি আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগের বিএমপি আর বিএমপির হিয়ারাই দখল করে খাওয়ারি। হিয়ারা আমরা মাছ ধরে নিয়ে যাই 5 টাকার মাছ 10 টাকার মাছ আনা 5 টাকা দেয়, আর সাগর আঙো জায়গা নাই দেখ হিয়াগো জিয়ানা হিয়াগো হিয়াগো আমরা বাঁধা দিত, বাঁধা দিয়ে আনা জাল দিত। বড় লোক ধরে তুড়ি দিলে আমি গরিবের শান্তিজীবী আনা জেলেরা ঠিক মতো মাছ ধরতে পারবো। স্থানীয়রা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন সরকার দলীয় নেতারা এই পদ্ধতি চালু করলেও ক্ষমতার পালা বদলে এখন ভাড়া তুলছেন কয়েকজন বিএনপি নেতা। এদের কাছে জিম্মি হয়ে আছে পুরো নিঝুম দ্বীপের জেলেরা। আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনার শোষণ করত, এখন বিএনপির কিছু নেতাকর্মীরা আছে ওরাও শোষণ করে। যেমন এখন নাম বলতে আমি চাচ্ছি না, যেমন অনেকে আছে, অনেক দলের নেতাকর্মী আছে, সভাপতি, সেক্রেটারি, এরা পুলিশের সাথে একজাস্ট সংযুক্ত হইয়া কিছু সাধারণ মানুষের উপর জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এবং তাদের পকেট ভারী করতেছে। বিষয়টি নিয়ে অসহায়ত্বের কথা তুলে ধরে হাতিয়ার সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলছেন, মেরিন প্রোটেক্টেড এরিয়া আইনসহ বিভিন্ন আইন ও বিধিকে কাজে লাগিয়েই এভাবে অসহায় মানুষদের জিম্মি করছে স্থানীয় প্রভাবশালীরা, যার সঙ্গে যুক্ত প্রশাসনের লোকজনও। একজনে উনি মানে হচ্ছে অনেক বছর যাবৎ একটা জায়গায় মাছ ধরতেন, সেটা পরবর্তীতে ডাকাতরা এটাকে দখল করে নিয়ে গেছে। মোহাম্মদ আলী নিজে মানে সাবেক এমপি নিজে টাকা খেয়ে ওদেরকে দিয়ে দিয়েছিল ওই লোকটা অনেক দিন যাবৎ। এখন যখন উনি ওনার হারানো জায়গায় উদ্ধারে যাচ্ছিলেন, সেই ব্যাপারটা নিয়ে আমি ডিসি পর্যন্ত জানিয়েছি যে হচ্ছে ডাকাতদের থেকে অন্তত যে মানে প্রাপ্য তাকে দেন। তারপরে দেখা গেছে যে তাকে একটা মিথ্যা অস্ত্র মামলা ফাঁসিয়ে দেয়, একটা সাধারণ মানুষকে ফাঁসিয়ে দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে এই রকমের পরিস্থিতি আমার দ্বীপ হাতিয়ায় চলছে। আমি চাইলেই সব কিছু বলতে পারি না, মানে আমি নিজে বলতে পারি না, আর বাকিদের অবস্থাটা আপনি কীভাবে বুঝবেন? এগুলো নিয়ে আমরা নিজেরাই হতাশ। নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখছি সেটা আমি আমার নিজ জন্মভূমি থেকে আমি হতাশা নিয়ে ফিরে আসতেছি। তবে এ বিষয়ে কিছুই জানে না বলে দাবি করে নোয়াখালীর জেলা প্রশাসক বলছেন, সমুদ্র ভাড়া দেওয়ার সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেবেন তারা। এটা আপনার কাছ থেকে শুনলাম আর কি, আপনি কার কাছ থেকে শুনেছেন বা দেখেছেন এটা অবশ্য আমি জানি না, কিন্তু এ ধরনের কোনো রিপোর্ট নেই আমাদের কারো কাছে। তার বিষয়টা আমরা কোস্টগার্ডকে বলবো। বন বিভাগের মতে নিঝুম দ্বীপ একটি জাতীয় উদ্যান হলেও 25,000-এর বেশি মানুষের বসবাস থাকায় এটিকে ইউনিয়ন ঘোষণা করেছে স্থানীয় সরকার। বনভূমি ও ইউনিয়ন বিতর্কে এখানকার অধিকাংশ জনগণেরই নেই নিজস্ব ভূমি। একই সঙ্গে এই দ্বীপটিকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ও দ্বীপঘেরা সমুদ্র অঞ্চলকে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করেছিল বিগত সরকার। এই আইনকে কাজে লাগিয়েই প্রভাবশালীরা দ্বীপবাসীকে শোষণ করছে বলে দাবি এলাকাবাসীর। নিঝুম দ্বীপের ভূমিতে যেমন প্রভাবশালীদের আধিপত্যে টিকতে পারছে না স্থানীয়রা, অপরদিকে সমুদ্রেও প্রভাবশালীরা বসিয়েছে তাদের অবৈধ দখলদারিত্ব। তাদের দখলকৃত স্থানে মাছ ধরতে হলে দিতে হয় নির্ধারিত পরিমাণ টাকা, আর এই টাকা দিতে না পারায় অসংখ্য জেলে মাছ ধরতে পারছেন না। তাদের প্রত্যাশা, সমুদ্রে সকল জেলের অধিকার নিশ্চিত হবে, মাছ ধরতে পারবে নির্বিঘ্নে। ইরফান শাকিল, বাংলা ভিশন, নিঝুম দ্বীপ, হাতিয়া, নোয়াখালী। শেষ করব একটি হাহাকারের খবর দিয়ে। এই হাহাকার কৃষকের জমি চাষে সারের জন্য। ঠাকুরগাঁয়ে সরকারি সার মিলছে না অনুমোদিত ডিলারদের কাছে। বেশি দাম দিলেই পাওয়া যাচ্ছে বাইরের দোকানে। কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মূল্যে তা বিক্রি করছে একটি সিন্ডিকেট। চলুন দেখে আসি কিভাবে চলছে এই সিন্ডিকেট। ডিলার তো আমাকে সার দেয় না, যাই আমি ওই যে ডিলার এখানে একটা আছে, এখানে একটা আছে, ডিলার কোনো সময় সার দেয় না। আর ডিলারের কাছ থেকে রেট কত সরকারি রেট? ওটা আমি জানি না, ডিলার আমি যাই সারে আমাকে সারে দেয়নি, আমাকে ডিলার সারে না, দুই দিকে ডিলার সারে কথা আমার সাথ দেবে না, কইছি দিয়ে দাও সরে উমুক লই তো সারে ভাই সারে দিই সারে হ্যাঁ। আর উনি বলতেছে সার বেশি হচ্ছে বলে কৃষক দিয়ে যাচ্ছে এখানে, বুঝছেন? না না, আজকে আমি 40 কেজি সার দিছি এগুলা থেকেই।
ঠাকুরগাঁয়ে সারের সংকটের কারণে কৃষকেরা বিপাকে পড়েছে। অভিযোগ উঠেছে কিছু কৃষি অপসহকারী ও ডিলার মিলে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মূল্যে তা বিক্রি করছেন। কিভাবে চলছে এই সিন্ডিকেট এবং এর ফলস্বরূপ কৃষকরা কেন এমন দুর্দশায়? গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ভুলি এলাকার MLA ট্রেডার্স থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার বোট অফিস এলাকায় আনা হচ্ছে এক অটো সার। আমরা সেই অটোকে অনুসরণ করে দোকানে যাই। কি নাম? রুহুল আমিন ভাই। ও কি BCIC মানে BRDC ডিলার? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার ML আছে না, ওখান থেকে সার নেয়, ডিলারশিপের কাছ থেকে সামনে ডিলারশিপের কাছ থেকে। কার কাছ থেকে নেয়? কোন ডিলারের কাছ থেকে? MLA এবং ওনাদের আবার সব আছে, BRDC আছে, লাইসেন্স আছে, লাইসেন্স আছে, BRDC লাইসেন্স আছে, BRDC লাইসেন্স আছে। তারপরে আপনার BCIC ডিলার আছে। কি নাম বললেন? সোহাগ। এই ব্যবসায়ীর কোনো ধরনের কাগজ না থাকলেও অতিরিক্ত মূল্যে টাকা দিয়ে সেই ডিলারের কাছ থেকে প্রতিনিয়ত সার আনে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করেন বলে তিনি স্বীকার করেন। পরবর্তীতে আমরা জানতে পারি বেগুনবাড়ি ইউনিয়নে উষা ট্রেডার্সের মালিক রামবাবুর কৃষককে সার না দিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের সার দিয়ে থাকে। রামবাবু কত বস্তা দিছে আপনারে? 10 বস্তা। 10 বস্তা। রামবাবু ম্যানেজার? কি নাম ওর? মালিক। মাস্টার সার কই পাইছেন আপনি? এটা কিবা থেকে এই যে বেগুনবাড়ি রামবাবুর এখান থেকে আছে। রামবাবুই সার দিছে আপনারে? স্লিপ আছে? হ্যাঁ, স্লিপ দেয় নাই, স্লিপ আমরা এখানে ধরে আসি খালি। রামবাবুর কাছ থেকে কত বস্তা নিছেন? পত্রিকা পড়তে সমস্যা হয় ওনার কাছে ওই যে আপনার কত বস্তা নিছেন? বস্তা নেন, বা চোখে 4-5 বস্তা করে দেয়। এখানে কয় বস্তা আছে? চক্ষু শিবিরে চলে আসুন। 7-8টা বস্তা আছে। চক্ষু শিবিরে বীরগঞ্জ CIC আছে, BRDC আছে। কার কাছ থেকে? এগুলা তো ইয়া থেকে নি। রামবাবুর কাছ থেকে? হ্যাঁ, বড়ুস থেকে নি। সব রামবাবুর? হ্যাঁ, ম্যানেজার দিছে? নাম কি ম্যানেজারের? হোসেন। হোসেন। তো এগুলো তো কৃষককে দেওয়ার কথা, আপনাকে কেমনে দিল? আপনারা তো নিতে পারবেন না। এই যে BCIC এর সার আছে, আপনারা তো নিতে পারবেন না, আপনাকে কেমনে দিল বলেন তো? কৃষক কেন সার পাচ্ছে না সেই বিষয়টি জানতে আমরা আখানগর ইউনিয়নের ডিলার পয়েন্টে যাই। সেখানে চিত্র সম্পূর্ণ ভিন্ন। কৃষি উপসহকারী উপস্থিতিতেই দেওয়া হচ্ছে ব্যবসায়ীকে সার। মানে আজকে যে সার দিচ্ছি এটা হচ্ছে NID কার্ড দিয়ে দেওয়া হচ্ছে এবং কি প্রতিটা কৃষকের কাছে একটা করে NID নেওয়া হয়েছে। এখন ওই যে যেটা স্টপে আসে দেখলেন যে ওই গাড়িতে মনে যে 16 বস্তা মাল তোলা হয়েছে। এটা আসলে আমি ওই মুহূর্তে হয়তো বাইরে আসছিলাম এবং ডিলার হয়তো স্লিপ করছে। বলেন তো সারের দোকান আছে। সারের দোকানটা কই? ওই গুঞ্জায়। গুঞ্জায়? এটা কোন দেশে ভাই? দিদি কিনে নিয়েছো 1800 করে কিনছেন? হ্যাঁ 1800 কিনছি। আর এখানে তো সার নাই না? এটা সার নাই, কথা বলে 15টা বস্তা নিলে বলে একটা বস্তা দিবে বলে TSP। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক ইউনিয়নের সার সেই ইউনিয়নের কৃষকরা পাবে, কিন্তু ঠাকুরগাঁয়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এক উপজেলার সার অন্য উপজেলার ব্যবসায়ীর কাছে বিক্রি করা হচ্ছে, এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নের ব্যবসায়ীর কাছে বিক্রি করা হচ্ছে। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তেমন কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি। কার কাছ থেকে? নাসির ভাই কি ডিলার? হ্যাঁ। আপনার রেগুলার দেয় সার? না, আজকে প্রথম নিয়ে আসি। আচ্ছা, কার কাছে নিয়ে যাচ্ছেন? এগুলা এই যে আপনার ইয়াতে এই যে হুমায়ুন আছে, আশাফুল ভাই আছে, এদের কাছে আমরা মানে 10-20 টাকা লাভ দিয়ে আমরা নিয়ে যাই, বিক্রি করি। শিবগঞ্জ থেকে কোথায় যাচ্ছে? আরকে স্কুলের সামনে। কার? আপনার কাছে ওই যে আরেকটা গাড়ি আছে, ওই গাড়িতে ওই সামনে গাড়ি গেছে আরেকটা। আচ্ছা, ভাই কৃষিঘর। আমি করতেছি তোফাজ্জল হোসেন ভেলাজান। এটাও ভেলাজান থেকে নেওয়া হয়েছে, তার মানে ভেলাজান। হ্যাঁ, ওই যে আহানগর দিচ্ছে ওখানে, আখানগর থেকে নিছেন? ওখান থেকে মোস্তফার কাছ থেকে? ওখান থেকে নিই। ওনার ডিলারশিপটা কোথায়? রোডে শফিকুলের ডিলারশিপ রোডে কোথায় দোকান ওনার? রোডে আছে, তারপর আপনার ইয়াতে আছে আর কি, রোডে। ও তো আপনাকে রেগুলার মাল দেয় না? সারটা কই থেকে নিছেন? খুবই ভাই এখান থেকে প্রতিদিনই নেন আপনি? না প্রতিদিন নিয়া হাজার কোনো দেয় নাই। কথাটি সত্য যে সারের জন্য হাহাকার এই কারণে, ধরেন যে একটা ইউনিয়নে কৃষক রয়েছে কমপক্ষে 5 থেকে 7 হাজার, আর এবারে ওই সারের যে বরাদ্দ হয়েছে সেটি TSP হয়েছে 165 বস্তা, পটাশ হয়েছে কিছু বেশি। তো এখন এত কৃষককে, এখন এখানে BADC ডিলার প্রতি ইউনিয়নে একজন,
আর বিসিআইসি একজন, বিডিসি হলো 3 জন 4 জন। তো ওই পরিমাণটা দিয়ে এই সবাইকে সন্তুষ্ট করা সম্ভব হয় না। বিচ্ছিন্ন কিছু আমাদের কাছে অভিযোগ আসতেছে, বিভিন্ন জায়গায় দান বেশি নেওয়ার বিষয় আসতেছে, এবং যতগুলো রিপোর্ট আসতেছে তাৎক্ষণিক ব্যবস্থা, আইনগত ব্যবস্থার বিষয়টা নেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এর পরের পর্বে দেখা হবে আরও কিছু অপরাধের খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।